আপনি মনে হয় যে ডক্টর মাহাদি আমিন তার যে লিখিত বক্তব্য যেটি দিয়েছেন তার মধ্যে থেকে এই ব্যাপারে সুস্পষ্টভাবে এই কার্যক্রমের সাথে নির্বাচন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আপাত দৃষ্টিতে সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার যে আমরা মনে করি যে নির্বাচনের প্রক্রিয়ার একটি অংশ এখনো বাকি আছে, সেটি হচ্ছে গণনা, এবং তারপরেই বোধহয় প্রকৃতপক্ষে মতামত দেওয়া হলে সেটি হবে প্রকৃত মতামত। আর তাছাড়া একটু অ্যাড করা, প্রায় 43,000 সেন্টার ধরে নির্বাচন হয়েছে। আমরা সব সেন্টার থেকে তথ্য উপাত্তগুলো নিচ্ছি, কোথায় কি হয়েছে, এবং পরবর্তীতে আমরা সেটা জানাবো। একটা বিষয় জানতে চাচ্ছি যে জামায়াতের আমির অভিযোগ করেছে কুমিল্লা কয়েকটি কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে, বিএনপি নেতা কর্মীরা এটা করেছে, পরবর্তীতে ভোট বন্ধ ছিল, সেনাবাহিনীর হস্তক্ষেপ আবার চালু হয়েছে। না, উনি তো এটাও বলেছেন যে ছোটখাটো বিষয়গুলোকে উনি ওভারলুক করতে চান, বড় কোনো বিষয় হলে অভিযোগ করবেন। আমার মনে হয় যে নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের নির্বাচনের ঐতিহ্যে এরকম সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত থাকা এবং পুনরায় চালু হয়, এই ব্যাপারটা নতুন কোনো সংস্কৃতি না। সুতরাং এটি উল্লেখ করবার মতো কোনো বিষয় বলে আমরা মনে করি। তবে আমি একটু অ্যাড করছি, আমরা কিন্তু একটু আগে যে কনফারেন্সটা করেছিলাম বিকালে, সেখানেও বলেছি কুমিল্লার মুরাদনগর, নোয়াখালী, হাতিয়া এবং বেশ কিছু জায়গায় অনেক অসঙ্গতি রয়েছে। সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সামগ্রিকভাবে 300 আসন এবং 43,000 কেন্দ্র থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তথ্যের উপর ভিত্তি করে। না, এই ব্যাপারে অভিযোগটা আমাদের কাছে এসেছে। সেই অভিযোগটা আপনারা যদি জানতে চান তাহলে আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট যে তথ্যটি আছে সেটা আপনাদেরকে পরে সরবরাহ করব। এখানে বলতে পারেন যেহেতু অভিযোগটা আপনাদের কাছে সরাসরি আসছে এবং আপনারা অভিযোগটা উপস্থাপন করেছেন। না, আমরা এই অভিযোগের ব্যাপারটি যেটি আছে, অভিযোগ তো অভিযোগই, কোনো অভিযোগের সত্যতাকে প্রমাণ করার আগে তো একেবারে জোর গলায় সেটা বলা যায় না। আমরা একটা দায়িত্ববান রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে আমরা যে কোনো কথাই বলবো সে কথার ভেতরে যেন বস্তুনিষ্ঠতা থাকে। এটি অভিযোগ হিসেবে এসেছে, আমাদেরকে পুরো বিষয়টাকে একটু যাচাই বাছাই করে আমাদের একটু সময় দিন, আমরা এই ব্যাপারে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দেবো। জামাত বলেছে তারাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে, ভোট সুষ্ঠু হয়েছে এটা বলেছে, আপনারা বলছেন ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু ওনারাও কাউন্টিং এর বিষয়ে আশঙ্কা প্রকাশ করছে, আপনারাও কাউন্টিং এর বিষয়ে আশঙ্কা প্রকাশ করছেন। সেক্ষেত্রে এটি কোনো শেষ পর্যন্ত রেজাল্টে কোনো প্রভাব পড়বে কিনা আসলে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমার মনে হয় যে দিন শেষে ভোটাররা যে ভোটটা দিয়েছেন সেটি গণনায় তার প্রতিফলন দেখা। একটা ভোটার বা একজন জনগণ হিসেবে তাদের যেমন প্রত্যাশা, একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। আমাদেরও তো মাঠ পর্যায়ে কিছু পর্যালোচনা আছে এবং সেখান থেকে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আছে যে আমাদের নির্বাচনের প্রত্যাশিত ফলাফল কোনটি। আমরা সেটিকে গভীরভাবে পর্যালোচনা করছি। আমাদের যারা এজেন্ট, যারা গণনার সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখতে বলেছি, কারণ আমরা জানি যে এর আগে বেশ কিছু বিষয় এই গণনার সাথে জড়িয়ে থাকে। যেমন কখনো কখনো এমন হয় যে প্রদত্ত ভোটের সাথে ব্যালটের সংখ্যার গরমিল হয়। অনেক ব্যালটের পেছনে প্রিজাইডিং অফিসারের সই স্বাক্ষর থাকে না। অনেক ক্ষেত্রে কোনো বান্ডিল যেটা 100টা হয় সেখানে কোনো জায়গায় 110কে 100 গোনা হয়, আবার কোনোটাতে 90কে 100 করা হয়। আবার গণনার সময় সেই জায়গায় কোনো দেখা যায় যে কোনো একটা বিশেষ প্রতীকের ভেতরে অন্য একটা প্রতীককে ঢুকিয়ে দেওয়া হয়। একটা বিষয় আপনাদের বোধহয় পরিষ্কার মনে রাখা দরকার যে প্রিজাইডিং অফিসার এবং তার সাথে যে পোলিং অফিসাররা তারা মিলে কিন্তু কয়েকজন ব্যক্তি একসাথে অনেকগুলো ব্যালটগুলোকে একখানে করে কিন্তু স্তূপাকার জায়গা থেকে এগুলোকে বেছে বেছে করেন। এবারে চ্যালেঞ্জটা আরেকটু বেশি, কারণ এখানে একই বাক্সের ভেতরে কিন্তু 2 রকম ব্যালট ফেলা হয়েছে, যেটা গণভোটের ব্যালট, আবার একটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট। এবং গণনার সেই ব্যাপারে জায়গাতে আমাদের এজেন্টের পক্ষ থেকে শুধুমাত্র একজন এজেন্টই থাকবেন। তো সুতরাং এই জায়গাতে তীক্ষ্ণ দৃষ্টি রাখাটা কঠিন, এবং বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে আলোর স্বল্পতা রয়েছে, বিদ্যুৎ বিভ্রাট হওয়ার আশঙ্কা আছে। সেই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে কিন্তু এই কথাটা বলা হয়েছে। ধন্যবাদ।